শিগগিরই রাশিয়া ইউক্রেন যুদ্ধের শেষ দেখবে বিশ্ব, ইঙ্গিত প্রেসিডেন্ট জেলেনস্কির। ভয়াবহ বায়ু দূষণে নাকাল পাকিস্তানের পাঞ্জাব, মসজিদে মসজিদে লাখো মানুষের বৃষ্টির নামাজ। ভারতের উত্তরপ্রদেশের একটি হাসপাতালে ভয়াবহ আগুন, 10 নবজাতকের মৃত্যু। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। অবশেষে কয়েক মাসের মধ্যেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের শেষ দেখতে যাচ্ছে বিশ্ব, এমন ইঙ্গিত দিয়েছেন খোদ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নির্দিষ্ট দিন তারিখ না জানালেও জেলেনস্কি বলেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আসছে জানুয়ারিতে দায়িত্ব নেয়ার পর দ্রুত ইউক্রেন রাশিয়া যুদ্ধের অবসান হবে। আসছে জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের সংবাদ মাধ্যম সাসপিলনেকে দেয়া সাক্ষাৎকারে জেলেনস্কি জানান, তিনি নিশ্চিত এখন যারা হোয়াইট হাউসকে নেতৃত্ব দিতে যাচ্ছে দ্রুতই যুদ্ধ শেষ করতে পদক্ষেপ নেবে। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ট্রাম্পের সঙ্গে টেলিফোনে গঠনমূলক আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। যদিও ইউক্রেন সরকারের আশঙ্কা, ডোনাল্ড ট্রাম্পের জয়ের ফলে চলমান যুদ্ধে মার্কিন সহায়তা বন্ধ হয়ে যেতে পারে এবং রাশিয়াকে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে বাধ্য করা হতে পারে ইউক্রেনকে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপরই গেল প্রায় 2.5 বছর ধরে চলছে এই যুদ্ধ। রাশিয়া ইউক্রেন যুদ্ধে কিয়েভকে দেয়া বাইডেন প্রশাসনের কোটি কোটি ডলার সহায়তার বিষয়ে নির্বাচনী প্রচারণার সময় ব্যাপক সমালোচনা করেছিলেন ট্রাম্প। তিনি প্রতিশ্রুতি দেন, জয়ী হলে 24 ঘন্টার মধ্যে সংঘাতের সমাধান করবেন তিনি। তবে কিভাবে তা করবেন তা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি ডোনাল্ড ট্রাম্প। সারা বিশ্বে বায়ু দূষণের শীর্ষে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের প্রধান শহর লাহোর। শীতকালীন শুষ্ক আবহাওয়ার কারণে তৈরি মারাত্মক ধোঁয়াশার নাকাল রাজ্যের বাসিন্দারা। চলমান পরিস্থিতিতে বায়ু দূষণ রোধে বৃষ্টির জন্য নামাজ পড়লেন লাখো মুসল্লি। আল্লাহর কাছে চাইলেন বিপদ মুক্তির জন্য দোয়া। এর আগে পাঞ্জাবের বায়ু দূষণের জন্য ভারতকে দায়ী করেছিল প্রাদেশিক প্রশাসন। পাকিস্তানের ধোঁয়াটে কুয়াশা ও দূষণ নিয়ে হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। পাকিস্তানের 600 মসজিদে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করলেন লাখো মুসল্লি। মারাত্মক বায়ু দূষণ ও ধোঁয়াশার কবলে পড়ে হাঁসফাঁস করছে দেশটির সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাব। ভয়াবহ পরিস্থিতির হাত থেকে বাঁচতে বৃষ্টির আশায় আল্লাহর কাছে প্রার্থনা করেন স্থানীয় বাসিন্দারা। প্রাদেশিক ধর্ম বিষয়ক কর্তৃপক্ষের আহ্বানে সাড়া দিয়ে আয়োজন করা হয় ইস্তিসকার নামাজ। এর আগে পাঞ্জাব কর্তৃপক্ষ দাবি তুলেছিল, প্রতিবেশী দেশ ভারতের ধোঁয়া ও দূষণের প্রভাব পড়ছে পাকিস্তানে। সম্প্রতি বায়ু দূষণের মাত্রা বিবেচনায় বিশ্বের শীর্ষ অবস্থানে আছে পাঞ্জাবের প্রধান শহর লাহোর। সরকারের পক্ষ থেকে নানা রকম পদক্ষেপ নেওয়া হলেও কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না বাতাসে দূষণের মাত্রা। প্রদেশটিতে জারি করা হয়েছে স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা। পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাওয়ায় নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের নির্মাণ কার্যক্রম। স্কুল বন্ধ রাখার পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে চালু করা হচ্ছে অনলাইন ক্লাস। বৃষ্টি হলে দূষণ কমবে এই আশায় পাঞ্জাব ছাড়াও দেশের অনেক এলাকায় নামাজ আদায় করেছেন পাক জনগণ। বারানে রহমত কাফি আরসা সে নেহি হুই, দীর্ঘদিনের খরার কারণে আমরা প্রচন্ড কুয়াশার মতো গাঢ় ধোঁয়া মোকাবেলা করছি। প্রয়োজনের সময় বৃষ্টির জন্য প্রার্থনা করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাকিস্তানের কেন্দ্রীয় সরকার ও পাঞ্জাব রাজ্য প্রশাসনের নির্দেশ অনুসারে নবীজির অনুসরণে আমরা আজ, আগামীকাল ও ভবিষ্যৎ সময়ে সারা দেশে ইস্তিসকার নামাজের আয়োজন করেছি। চলমান ধোঁয়াশা সংকট থেকে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। গত 14 নভেম্বর বৃহস্পতিবার এক বিবৃতিতে বায়ু দূষণ রোধে দেশবাসীর প্রতি সালাতুল ইস্তিসকা বা বৃষ্টির নামাজ পড়ার আহ্বান জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শীতকালীন শুষ্ক আবহাওয়ার কারণে চলমান সংকট মোকাবেলায় আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া চাওয়ার অনুরোধ করা হয় প্রধানমন্ত্রীর তরফ থেকে। আজ শুধু লাহোরের বাদশাহী মসজিদে নয়, সারা পাকিস্তানে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়েছে। ইনশাআল্লাহ আমাদের এই প্রার্থনা আল্লাহ শুনবেন এবং তিনি চলমান পরিস্থিতি পরিবর্তন করে দেবেন। এই দোয়া নামাজের উদ্দেশ্য ছিল আমাদের ওপর আসা ধোঁয়াশার মতো বিপদ থেকে মুক্তি পাওয়া, সেই সাথে আবহাওয়ার উন্নতি ও রোগবালাই থেকে নিরাময় লাভের জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া।
প্রতি বছর শীতের মৌসুমে শুষ্ক আবহাওয়ার কারণে বিষাক্ত হয়ে ওঠে পাকিস্তানের বায়ু। চলতি বছর দূষণের প্রধান কারণ হিসাবে সেপ্টেম্বর ও অক্টোবরে বৃষ্টির অভাবকে দায়ী করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। আইকিউএয়ারের তথ্য বলছে, গত সপ্তাহের বেশিরভাগ সময় বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তকমা ধরে রেখেছে পাঞ্জাবের শহর লাহোর। পরিস্থিতি উন্নতি না হলে অচিরেই প্রদেশ জুড়ে কার্যকর করা হতে পারে সরকারি লকডাউন। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের ঝাঁসিতে একটি হাসপাতালের এনআইসিইউতে আগুন লেগে 10 নবজাতকের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে কমপক্ষে 37 শিশুকে। শুক্রবার রাত 10:30টার দিকে ঝাঁসির মহারানী লক্ষ্মীবাই মেডিকেল কলেজ ও হাসপাতালে আগুন লেগে যায়। সে সময় পুরো এনআইসিইউ ধোঁয়ায় ঢেকে যায়। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চিকিৎসক ও হাসপাতাল কর্মীরা অনেক রোগীকে বাইরে বের করে আনতে সক্ষম হন। পরে দমকল কর্মীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ঘটনাটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে ক্যারোলিন লেভিটকে মনোনয়ন দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 27 বছর বয়সী ক্যারোলিনই হতে যাচ্ছেন মার্কিন ইতিহাসে হোয়াইট হাউসের সবচেয়ে কম বয়সী প্রেস সেক্রেটারি। ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় মুখপাত্র ছিলেন ক্যারোলিন। শুক্রবার এক বিবৃতিতে ক্যারোলিনকে দক্ষ ও দৃঢ়চেতা একজন মানুষ হিসেবে আখ্যা দেন ট্রাম্প। বলেন, যোগাযোগের ক্ষেত্রে নিজের পারদর্শিতা দুর্দান্তভাবে প্রমাণ করেছেন ক্যারোলিন। ট্রাম্প মনে করেন, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে ক্যারোলিন আত্মবিশ্বাসের সাথে দায়িত্ব পালন করবেন এবং মার্কিন নাগরিকের কাছে ট্রাম্প প্রশাসনের বার্তা পৌঁছে দেবেন। এর আগে 2017 থেকে 2021 সাল পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে সহকারী প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করেছিলেন ক্যারোলিন। 2022 সালে নিউ হ্যাম্পশায়ার থেকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য হতে নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি, কিন্তু সফল হতে পারেননি। হোয়াইট হাউসের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ফক্স নিউজের শিক্ষানবিশ ছিলেন ক্যারোলিন। হোয়াইট হাউসের সহকারী প্রেস সেক্রেটারি হওয়ার আগে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বক্তব্য বিবৃতি লেখার কাজ করতেন। গাজা যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান কি হবে তা নিয়ে ব্যাপক কৌতূহল কাজ করছে সারা বিশ্বে। বরাবরই হামাস সহ ইরান ও তার মিত্র গোষ্ঠীগুলোর প্রতি তুলনামূলক বেশি কঠোর ট্রাম্প। এই অবস্থায় গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে যেতে ট্রাম্প নেতানিয়াহুকে ব্ল্যাঙ্ক চেক দেবেন নাকি উল্টো চাপে রাখবেন তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 2020 সালের সেপ্টেম্বরে ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে বহুল আলোচিত আব্রাহাম অ্যাকর্ড বাস্তবায়নের কাজ শুরু করেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় ইসরায়েলের সমগ্র ইতিহাসে এটিকে এক বিশাল মাইলফলক বলে আখ্যা দেন তিনি। ওই চুক্তির আওতায় শুরুতে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং পরবর্তী সময়ে সুদান ও মরক্কো ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। দ্রুত সৌদি আরবকেও ওই চুক্তিতে অন্তর্ভুক্ত করার কাজ চলতে থাকে। এদিকে আব্রাহাম অ্যাকর্ডের ফলে ধামাচাপা পড়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি। এতে ব্যাপক ক্ষুব্ধ হয়ে ওঠে ফিলিস্তিনিরা। মধ্যপ্রাচ্যে শান্তি আনার বদলে নতুন করে অশান্তির আগুন ছড়িয়ে দেয় আব্রাহাম অ্যাকর্ড। স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার বিষয়টি উপেক্ষিত হওয়ার ক্ষোভের জেরে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে স্মরণকালের ভয়াবহ হামলা চালায় হামাস। সেই হামলায় অন্তত 1200 জনের প্রাণহানি হয়। এছাড়া 250 জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস। এর জেরে শুরু হওয়া যুদ্ধে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় এখন পর্যন্ত প্রায় 44,000 মানুষ নিহত হয়েছে, আহত লক্ষাধিক। কেবল গাজা নয়, এই যুদ্ধ এখন ছড়িয়ে পড়েছে লেবানন থেকে শুরু করে ইয়েমেন ও ইরান পর্যন্ত। পুরো মধ্যপ্রাচ্য দাঁড়িয়ে আছে এক সর্বাত্মক যুদ্ধের কিনারে। এই ভয়াবহতা এড়াতে গাজা যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে ধারাবাহিক চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার। কিন্তু যুদ্ধের 1 বছর পেরিয়ে গেলেও সাফল্যের মুখ দেখেনি তারা। এরই মাঝে আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ট্রাম্প। এ যাত্রায় গাজা যুদ্ধ নিয়ে কি হবে তার অবস্থান? যুদ্ধ বন্ধে নেতানিয়াহুকে কি যথাযথ চাপ দেবেন তিনি, নাকি তার মদদে আরো বলগাহীন হয়ে উঠবে নেতানিয়াহুর নারকীয় তাণ্ডব? সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোকে আব্রাহাম অ্যাকর্ডের আওতায় এনে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার বিষয়টিকে পাঠিয়ে দেবেন ইতিহাসের হিমঘরে? এসব প্রশ্নের উত্তর ঘিরে চলছে নানান জল্পনা।
এরই মাঝে ট্রাম্পের বিজয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল ঘনিষ্ঠতা আরও গভীরতর হবে বলে উচ্ছ্বাস জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নির্বাচনে জয়ের পর এখন পর্যন্ত ট্রাম্পের সাথে 3 বার ফোনে কথা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। নেতানিয়াহু বলেন, হামাস, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি ও ইরানের বিরুদ্ধে আরও কঠোর হওয়ার ব্যাপারে একমত ট্রাম্প। আগামীতে ইসরায়েলের জন্য সুদিন আসছে বলেও জানান নেতানিয়াহু। এর আগের শাসনামলে ট্রাম্প নিজেকে ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু বলে দাবি করেন। সে সময় তেল আবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর করেন তিনি। জেরুজালেমকে স্বীকৃতি দেন ইসরায়েলের রাজধানী হিসেবে। শুধু তাই নয়, সিরিয়ার কাছ থেকে দখল করে নেয়া বিতর্কিত গোলান হাইটসকেও ইসরায়েলের ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেন ট্রাম্প। সার্বিক প্রেক্ষাপটে এ যাত্রায় ট্রাম্প আব্রাহাম অ্যাকর্ডকে আরও কার্যকর ও বিস্তৃত করার পথেই হাঁটবেন বলে অভিমত অনেক আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকের। আব্রাহাম অ্যাকর্ডের বুনিয়াদ আরও শক্ত করতে এবারে সৌদি আরবকে অন্তর্ভুক্ত করার চেষ্টা চালাবেন তিনি। এছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ অন্যান্য মুসলিম দেশগুলোর সাথেও চুক্তিতে যাওয়ার চেষ্টা করতে পারেন। তবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেবে না বলে জানাচ্ছে সৌদি আরব। এদিকে এরই মাঝে চলতি সপ্তাহে সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব ইসলামিক সম্মেলনে গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে একজোট হয়েছেন 57টি মুসলিম দেশের নেতা। এই সম্মেলনে প্রথমবারের মতো সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গাজা যুদ্ধকে ইসরায়েলি গণহত্যা বলে অভিযুক্ত করেন। সম্মেলনে মুসলিম বিশ্বের নেতারা অবিলম্বে ফিলিস্তিনের দখল করা ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি জানান। একই সাথে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে সুস্পষ্ট সময় ও রূপরেখা প্রণয়নে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানানো হয়। অন্যদিকে সম্মেলনে নেতানিয়াহু সরকারকে হুঁশিয়ারি দিয়ে আরব লীগের সেক্রেটারি বলেন, ইসরায়েল জাতিসংঘের সদস্যপদ হারানোর গুরুতর ঝুঁকিতে আছে। দিন দিন অন্যান্য দেশের সমর্থন হারাচ্ছে তারা। বিশ্লেষকরা বলছেন, সার্বিক বাস্তবতায় আগামীতে ট্রাম্প যদি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে নজর দিতে পারেন, তাহলে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল হওয়ার হাত থেকে রক্ষা করা যেতে পারে। স্থায়ী শান্তি নিশ্চিত হতে পারে ওই অঞ্চলে। একই সাথে আগের আমলে ট্রাম্প নতুন কোনো যুদ্ধে জড়াননি বলে যে গর্বিত প্রচারণা চালান, তার সঙ্গেও সঙ্গতিপূর্ণ হবে ওই অবস্থান। হিজল জুবায়ের, বাংলা ভিশন। গাজা ও লেবাননে ইসরায়েলি বাহিনীর অবরোধ ও হামলা অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় গাজা ও লেবাননে বহু মানুষের হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালিয়েছে ফিলিস্তিনি যোদ্ধারাও। ওদিকে যুদ্ধবিরতির বিষয়ে লেবাননের যে কোনো সিদ্ধান্তকে ইরান সমর্থন করবে বলে জানিয়েছে খামেনির প্রধান উপদেষ্টা আলী লারিজানি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গাজা অঞ্চলে অবরোধ অব্যাহত রেখেছে ইসরায়েল। গত 24 ঘন্টায় গাজা ভূখণ্ডে কমপক্ষে 28 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে, আহত হয়েছে 120 জন। গত বছর থেকে গাজা ইসরায়েলের গণহত্যায় এখন পর্যন্ত 43,764 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে কমপক্ষে 1,03,490 জন। ওদিকে অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন জায়গায়ও অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সময় তুলকারেমের লাইভ বুলেট ও সাউন্ড বোমা ছোড়ে তারা। এছাড়া বেতলেহেমের আল খাদার শহর আল আইন উদ্বাস্তু শিবিরেও হামলা চালানো হয়েছে। অপরদিকে নাবলুসের একটি শহরে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে বিস্ফোরক ডিভাইস দিয়ে আক্রমণ চালায় ফিলিস্তিনি যোদ্ধারা। তাছাড়া জেনিনেও ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। লেবাননে গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 59 জন নিহত ও 182 জন আহত হয়েছে। লেবাননে একটি সিভিল ডিফেন্স সেন্টারে ইসরায়েলি বাহিনীর আক্রমণে অন্তত 12 জন প্যারামেডিক নিহত হয়েছে। এই ঘটনার নিন্দা জানিয়েছে WHO প্রধান টেড্রোস আধানম ঘেব্রেসাস। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত 3,445 জন প্রাণ হারিয়েছে, আহত হয়েছে 14,599 জন। ওদিকে ইসরায়েলের সাথে সিজ ফায়ারে লেবাননের যে কোনো সিদ্ধান্তকে ইরান সমর্থন করবে বলে জানিয়েছে দেশটির শীর্ষ কর্মকর্তা। শুক্রবার ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির প্রধান উপদেষ্টা আলী লারিজানি লেবাননে পৌঁছান। সেখানে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নাজিব মিকাতি ও লেবাননের পার্লামেন্ট স্পিকার নবী বেরির সাথে তার একটি বৈঠক হয়েছে। তার আগের দিন নবী বেরিকে সিজ ফায়ার প্রস্তাবের একটি খসড়া উপস্থাপন করেছিলেন মার্কিন রাষ্ট্রদূত লিসা জনসন।
এ সময় সাংবাদিকরা লারিজানিকে প্রশ্ন করেন ওয়াশিংটনের সিজফায়ার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে তিনি কি লেবাননে এসেছেন কিনা। জবাবে তিনি বলেন তারা কোনো কিছু নষ্ট করতে আসেননি, তারা সমস্যার সমাধান চান। এ সময় তিনি বলেন ইরান সব পরিস্থিতিতেই লেবানন সরকারকে সমর্থন করবে। তিনি বলেছেন বিষয়টি নিয়ে যারা সমস্যার সৃষ্টি করছে তারা হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠরা। ইফাত জাহান, বাংলাভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।